আমি রাজু। আমার সাথে আছে অক্ষয় আর জয়। আমরা আবার চলে এসেছি। আজকে নিয়ে এসেছি অচলপুরীর রহস্য দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে আর বেশি কথা না বলে সরাসরি গল্পে যাওয়া যাক। তো চলুন, কানে হেডফোনটা লাগিয়ে নিন। ভোর হয়েছে, কিন্তু আকাশের রংটা ঠিক নীল নয়, কেমন যেন তামাটে। মনে হচ্ছে প্রকৃতি কোনো এক অশুভ সংকেত দিচ্ছে। আবহাওয়া যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে। তাঁবু থেকে বেরিয়েই সে কিছু একটা বেঁকে পাথরের মতো জমে গিয়ে এটা এটা হতে পারে না। বিক্রম, সায়ন্তনী, বাইরে আয় শিগগির। পেছন থেকে বিক্রম আর সায়ন্তনী দ্রুত বেরিয়ে এলো। এটা কি করে সম্ভব? আমরা কাল ঠিক কোন দিক দিয়ে এসেছিলাম? সায়ন্তনী গলায় স্পষ্ট কাঁপুনির সাথে বলে উঠল, কাল বিকেলে যে প্রশস্ত পাথুরে ঢাল বেয়ে আমরা এই মালভূমিতে পৌঁছেছিলাম, সেখানে এখন কোনো রাস্তা নেই। তার বদলে ওটা কি দাঁড়িয়ে আছে? অবিশ্বাস্য, আকাশচুম্বী এক পাথুরে দেওয়াল। কাল রাতেও তো এখানে দিগন্ত দেখা যাচ্ছিল। রাতারাতি এত বড় পাহাড় গুজিয়ে ওঠা তো ভূবিজ্ঞানের বাইরে। সেই দেওয়ালে ফাটলগুলো এমনভাবে সাজানো যেন কোনো অতিকায় মানুষের পেশি কুঁচকে আছে, আর সেখান থেকে চুইয়ে পড়ছে কালচে কোনো তরল। অভিক জিপিএস ডিভাইসটা বারবার রিবুট করার চেষ্টা করছে। ননসেন্স। জিপিএস বলছে আমাদের পেছনে 1 কিলোমিটার পর্যন্ত সমতল ঢাল থাকার কথা, অথচ সামনেই দেওয়াল। এটা তো ম্যাপে নেই। এসব কি হচ্ছে ভাই? আমার কিন্তু কিছুই ঠিক লাগছে না। মনে হচ্ছে জিপিএস নয়, আমাদের মস্তিষ্কই কাজ করা বন্ধ করে দিয়েছে। বিক্রম দাঁতে দাঁত চেপে, ম্যাপ ভুল হতে পারে, কিন্তু আমার চোখ ভুল নয়। এই দেওয়াল নিশ্চয়ই কোনো ইলিউশন। আমি দেখছি এটা কতখানি শক্ত। পাহাড়ের এই আকস্মিক পরিবর্তন দেখে বিক্রম রাগের মাথায় তার আইস অ্যাক্স দিয়ে দেওয়ালে সজোরে একটা কোপ বসালো। ধাতব আঘাতের শব্দ, কিন্তু তারপরেই এক অদ্ভুত গোঙানি। সাথে সাথে পুরো জায়গাটা যেন এক গভীর যন্ত্রণায় কেঁপে উঠল। সেই পাথুরে দেওয়াল থেকে কোনো মানুষের কান্নার মতো শব্দ ভেসে এলো। পরমুহূর্তেই চারদিকে ছোট বড় পাথর ধসে পড়তে শুরু করল। সায়ন্তনী চিৎকার করে বলল, বিক্রম, সরে আয় ওখান থেকে, পাহাড়টা ভেঙে পড়ছে। রনি, দৌড়াও। ওরা কোনো মতে পাহাড়ের খাড়াইয়ের দিকে দৌড়তে শুরু করল। পাথর ধসার শব্দ যখন থামল, তখন ওরা চারদিকে কুয়াশায় ঘেরা এক গোলক ধাঁধায়। অভিক কাঁপা কাঁপা হাতে কম্পাসটা উঁচিয়ে ধরল। দেখ সবাই, যতবারই কম্পাস দেখছি, কম্পাসের কাঁটাটা লাট্টুর মতো বনবন করে ঘুরছে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বলে কিচ্ছু নেই এখানে। আমরা কোনো এক ম্যাগনেটিক ট্র্যাপে পড়ে গেছি। বিক্রম উত্তেজিত হয়ে বলল, অভিক, ওসব ঝাড়, পায়ের নিচটা দেখ। রনি, দেখছিস? পায়ের নিচের বরফটা আর আগের মতো শক্ত নয়। সেটা কেমন যেন স্পঞ্জের মতো নরম আর স্থিতিস্থাপক। প্রতিটা কদম ফেলতেই পায়ের নিচে এক অদ্ভুত সপসপে আওয়াজ হচ্ছে, যেন আমরা বরফের ওপর নয়, কোনো চামড়ার ওপর দিয়ে হাঁটছি। সায়ন্তনী আতঙ্কে ফিসফিস করে বলল, রনি, নিচে কি ওটা? বরফটা কেন ওভাবে ডেবে যাচ্ছে? নিচু হয়ে বরফটা হাত দিয়ে সরিয়ে সে বলে উঠল, নিচে পাথর নেই রে, আছে এক ধূসর রঙের আঠালো আস্তরণ, আর এটা গরম। সায়ন্তনী শিউরে উঠে, রনি, পাথরটা নড়ছে। ওটা পাথর নয়, ওটা স্পন্দিত হচ্ছে, যেন পাথরের নিচ থেকে প্রকাণ্ড কোনো হৃৎপিণ্ড ধকধক করছে। তার মানে আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেটা স্রেফ উধাও হয়নি। এই পাহাড়টা নিজেই নিজেকে বদলে ফেলছে। আমরা এখন অচলপুরীর এক জ্যান্ত গোলক ধাঁধায় আটকা পড়ে গেছি। আমার মনে হচ্ছে এই গোটা পাহাড়টা একটা শরীর, আর আমরা তার পিঠের ওপর দিয়ে হাঁটছি। আমরা কোনো ম্যাপে নেই বিক্রম, আমরা অচলপুরীর পেটের ভেতর ঢুকে পড়েছি।
সায়ন্তনী হঠাৎ চারদিকে তাকিয়ে ফ্যাকাশে মুখে বলল, তেনজিং, তেনজিং কোথায়? সে তো আমাদের পেছনেই ছিল। সায়ন্তনী তেনজিংকে খুঁজতে পেছনের দিকে দৌড়ে গেল, কিন্তু তেনজিং কোথাও নেই, শুধু পড়ে আছে তার খালি তবুটা। সায়ন্তনী চিৎকার করে বলল, তেনজিং, তেনজিং। তবুটা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। এই দেখ বিক্রম, তবুটা মাঝখান থেকে চিড়ে গেছে। ভেতরে তেনজিংয়ের প্রিয় জপমালাটা পড়ে আছে, কিন্তু মানুষটার কোনো চিহ্ন নেই। বরফ আর পাথরের ওপর দিয়ে এক লম্বা হ্যাচড়ানো দাগ গভীর খানাইয়ের দিকে চলে গেছে, যেন কেউ তেনজিংকে টেনে টেনে নিয়ে গেছে ওই অন্ধকারের দিকে। কিন্তু কোনো পায়ের ছাপ নেই কেন? শুধু ওই অদ্ভুত ঘষ্টানোর দাগ, যেন কোনো বিশাল সাপ ওকে নিয়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, দাগটা যেখানে শুরু হয়েছে সেখানে পাথরটা তার নিজের রঙে নয়, বরং কালচে লাল রঙের একটা চটচটে তরল সেখানে লেগে আছে। বিক্রম তার আইস অ্যাক্সটা শক্ত করে ধরে বলল, কোনো চিতা বা তুষার মানবের কাজ হতে পারে, কিন্তু কোনো শব্দ হলো না কেন? তারা সেই হ্যাচড়ানোর দাগ ধরে এগোতে শুরু করলাম। দাগটা গিয়ে মিশেছে একটা খাড়া পাথুরে দেওয়ালের গোড়ায়। সেখানে গিয়ে আমি আর সায়ন্তনী যা দেখলাম, তাতে আমাদের শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। পাথরের দেওয়ালে একটা সরু ফাটল, সেই ফাটলের কিনারে তেনজিংয়ের উলের টুপিটা আটকে আছে। কিন্তু ফাটলটা এমনভাবে বন্ধ হয়ে আসছে যেন কোনো একটা মুখ ধীরে ধীরে চিবিয়ে কিছু গিলে ফেলছে। সায়ন্তনী ভাবা গলায় প্রশ্ন করল, তেনজিং, তেনজিং তুমি কি ভেতরে আছো? ফাটলটার কাছে কান পাতল। ভেতর থেকে কোনো মানুষের চিৎকার আসছে না, তার বদলে আসছে হাড় মটমট করার শব্দ আর এক বিজাতীয় ঘড়ঘড়ানি। মনে হচ্ছে পাহাড়ের ভেতরে কোনো বিশাল কলকব্জা চলছে। হঠাৎ তেনজিংয়ের কণ্ঠস্বর ভেসে এলো, কিন্তু সেটা তেনজিংয়ের চেনা গলা নয়। অনেক দূর থেকে যেন কোনো যান্ত্রিক প্রতিধ্বনি ভেসে আসছে। দেরি করে ফেলেছ রনি সাহেব, ও আমাকে চিনে নিয়েছে, ও আমাকে ছাড়বে না। এখান থেকে পালিয়ে যান রনি সাহেব। অভিক টর্চ জেলে ফাটলের ভেতরে আলো ফেলল। এই দেখ সবাই, এখানে কোনো মানুষ নেই, আছে শুধু অজস্র লালচে রঙের শিরা উপশিরার মতো লতানো কিছু তন্তু, যা পাথরের দেওয়ালের ভেতর থেকে বেরিয়ে আসছে। অভিক তার স্ক্যানারটা ধরতেই শিউরে উঠল। রনি, সায়ন্তনী, এই পাথরের দেওয়ালের ভেতর থেকে হার্টবিট পাওয়া যাচ্ছে। তেনজিং হারিয়ে যায়নি, তেনজিং পাহাড়ের ভেতরে আছে। ঠিক তখনই পাহাড়টা একবার সজোরে কেঁপে উঠল, যেন অচলপুরীর পাহাড়ে কোনো আগ্নেয়গিরি ফেটে পড়ছে। তেনজিংয়ের সেই হ্যাঁচড়ানোর ডাকটা চোখের সামনেই পাথর পড়ে মিলিয়ে গেল, যেন সেখানে কোনো দিন কেউ ছিল না। 5 জনের দল এখন 4 জন, আর অচলপুরী তার প্রথম শিকারটা সেরে ফেলেছে। আকাশ থেকে ঝিরঝির তুষারপাত হচ্ছে। বিক্রমের ভারী নিঃশ্বাস আর ধাতব কুঠারের আঘাতের তীক্ষ্ণ শব্দ ঠক প্যাচাত। তেনজিংয়ের ওই রহস্যময় অন্তর্ধানের পর আমরা ঠিক করলাম আর এক মুহূর্তও এখানে দাঁড়াব না। কিন্তু নামার কোনো পথ নেই। চারদিকের দেওয়ালগুলো যেন প্রতি মিনিটে একটু একটু করে সরে আসছে। সায়ন্তনী বলল, সবাই এদিকে আয়, তাড়াতাড়ি আয়। ওই দেখ, ওই দেয়ালটা সাইড থেকে একটু গ্যাপ দেখতে পাচ্ছি। চল ওই দিকে যাই। কখন ফের ওই রাস্তা বন্ধ হয়ে যাবে ঠিক নেই। এখন এখান থেকে বার হওয়া যাক। আমরা সবাই দৌড়ে ওই পাহাড়ের গ্যাপ দিয়ে ওই পারে চলে গেলাম। সামনে উঁচু উঁচু দুটো পাহাড়, তার মাঝখানের একটা সরু পথ। আমরা এখন সেই পাহাড়ের মাঝখানে সরু রাস্তা দিয়ে এগোচ্ছি। বিক্রম সবার আগে ছিল, তার হাতে সেই মজবুত আইস অ্যাক্স বা বরফ কাটার কুঠার। সামনে একটা কালচে রঙের বড় পাথর পথ আগলে দাঁড়িয়ে আছে। বিক্রম বিরক্ত হয়ে চিৎকার করে উঠল, রাস্তা ছাড়, এই পাহাড় আমাদের পাগল করে ছাড়বে। সে রাগে সজোরে কুঠারটা দিয়ে ওই পাথরের গায়ে একটা কোপ মারল। সাধারণত পাহাড়ি পাথরে কুঠার মারলে একটা ধাতব ঠং শব্দ হওয়ার কথা এবং আগুনের স্ফুলিঙ্গ বেরোনোর কথা, কিন্তু এখানে যা হলো তা দেখে বিক্রম ছিটকে দোপা পিছিয়ে এলো। এটা কি অভিক? এটা কি বেরোচ্ছে?
পাথরটা ভাঙল না তো, উল্টে কুঠারের ফলাটা পাথরের ভেতরে কয়েক ইঞ্চি ঢুকে গেল। দেখ, ঠিক যেমনটা কোনো কাঁচা মাংসের উপর কোপ মারলে হয়। আর তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার, ফাটল দিয়ে জল নয়, বরং ঘন লালচে রঙের একটা কষ চুইয়ে বেরোচ্ছে। সায়ন্তনী চিৎকার করে উঠল। বিক্রম, ওটা ধরিস না। আমি কুঠারটা টেনে বের করার চেষ্টা করলাম, কিন্তু পাথরটা যেন কুঠারটাকে কামড়ে ধরেছে। আমি পাথরটার গায়ে হাত রাখতেই চমকে উঠলাম। আমি দেয়ালে হাত দেওয়ার পর আমার হাতে ছ্যাঁকা লাগে। আমি উফ বলে চিৎকার করে উঠলাম। আমি বললাম, গাইজ, এটা পাথর নয়, এটা প্রচণ্ড গরম, ঠিক যেমন মানুষের শরীরে 104 ডিগ্রি জ্বর থাকলে হয়। বিক্রম বলল, অভিক, তোর থার্মোস্ক্যানারটা বার কর। আমি কিছু বুঝতে পারছি না, এবার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। অভিক তার থার্মাল স্ক্যানারটা পাথরের দিকে ধরল। স্ক্রিনে দেখা যাচ্ছে পাথরটার ভেতর দিয়ে অসংখ্য সূক্ষ্ম লাল রেখা বয়ে যাচ্ছে। স্ক্রিন দেখে থার্মাল স্ক্যানারটা হাত থেকে পড়ে গেল তার। মনে হলো যেন সে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে। কি হলো রে অভিক, কি হলো তোর? আমি পিছন থেকে অভিককে ধরলাম। কি হলো ভাই? সে এখন যেন কোনো নেশায় আছে। আমি বললাম, কিরে, জল খাবি? কি হলো তোর? অভিক নিজেকে সামলে নিয়ে, রনি, এগুলো শিরা, পাথরের ভেতরে ব্লাড সার্কুলেশন হচ্ছে। আমরা কোনো পাহাড়ের ওপর নেই, আমরা একটা অতিকায় দানবের ওপর দাঁড়িয়ে আছি মনে হচ্ছে। হঠাৎ সেই পাথরটা সামান্য নড়ে উঠল। বিক্রমের কুঠার মারা জায়গাটা ধীরে ধীরে কুঁচকে যাচ্ছে, ঠিক যেমন কোনো ক্ষতস্থান নিজে থেকেই সেরে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যে লাল কষ বেরোনো বন্ধ হয়ে গেল এবং পাথরটা আবার আগের মতো হয়ে গেল। সায়ন্তনী কাঁপা গলায় বলল, পাহাড়টা হিলিং করছে, ও নিজের ক্ষত নিজেই সারিয়ে নিচ্ছে। আমরা যেটাকে পাথর ভাবছে, কিন্তু এগুলো আসলে জমাট বাঁধা ধুলো আর রক্তের পিণ্ড। ধুলো আর রক্ত মিশে ওই রকম পাথরের মতো হয়ে গেছে। আমি দেখলাম তাদের পায়ের নিচে থাকা ছোট ছোট পাথরগুলো যেন ধীরে ধীরে নড়াচড়া করছে। বাতাসের সেই পচা গন্ধটা এখন অসহ্য হয়ে উঠেছে। অচলপুরী এখন আর তার অস্তিত্ব গোপন করছে না। সে বুঝিয়ে দিচ্ছে এই সাম্রাজ্যে জড় বলে কিছু নেই, সবই প্রাণবন্ত এবং ক্ষুধার্ত। কুয়াশাটা এক মুহূর্তের জন্য সরে গেল। আমি আর বিক্রম তখন সেই নরম পাথরের রহস্য নিয়ে তর্কে মেতেছি, কিন্তু সায়ন্তনীর চিৎকার আমাদের স্তম্ভিত করে দিল। সে কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে দূরে একটা বিশাল পাহাড়ের চূড়ার দিকে ইশারা করল। সায়ন্তনী বলল, রনি, ওদিকে তাকাও, ওটা কি হচ্ছে? পাহাড়টা কি নড়ছে? অভিক তার বাইনোকুলারটা চোখে লাগালো। যা দেখল তাতে তার হাত থেকে বাইনোকুলারটা প্রায় পড়ে যাওয়ার জোগাড়। প্রায় 2 মাইল দূরে অচলপুরীর একটা অংশ, যা দেখতে অনেকটা মানুষের বুকের মতো, ধীরে ধীরে ওপর নিচ হচ্ছে। বাতাসে এক অদ্ভুত ঘড়ঘড়ানি শব্দ। আমি ঘড়ি দেখলাম, ঠিক প্রতি 8 সেকেন্ড অন্তর সেই বিশাল পাহাড়ের চূড়াটা অন্তত 20 ফুট ওপরে উঠছে, আবার নিচে নামছে, ঠিক যেমনটা কোনো মানুষ নিঃশ্বাস নিচ্ছে। সায়ন্তনী অস্ফুট স্বরে বলল, পাহাড়টা শ্বাস নিচ্ছে রনি। ওটা কোনো ভূতাত্ত্বিক মুভমেন্ট নয়, ওটা একটা রেসপিরেটরি সিস্টেম। পাহাড়ের সেই নিঃশ্বাসের সাথে সাথে দেখ, পুরো উপত্যকাটায় একটা অদ্ভুত গরম ভাব ছড়িয়ে পড়ছে। বরফ গলছে না, বরং বরফগুলো কেমন যেন আঠালো হয়ে পাহাড়ের সাথে লেগে যাচ্ছে। দেখ, যে পাহাড়টাকে আমরা ম্যাপে দেখেছিলাম, ম্যাপের সেই রেখাগুলো এখন আর মিলছে না। পাহাড়টা যেন একটু বেঁকে গেছে। আগে যা ছিল খাড়া ঢাল, তা এখন ধনুকের মতো বেঁকে গেছে। মনে হচ্ছে অচলপুরী তার গোলক ধাঁধায় আমাদেরকে বন্ধ করে ফেলেছে। আমরা হয়তো আর কখনো এখান থেকে যেতে পারবো না। অভিক তার ম্যাগনেটোমিটারের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, রনি, আমাদের পায়ের নিচের ফ্রিকোয়েন্সি বদলে যাচ্ছে। পাহাড়ের হার্ট রেট বেড়ে গেছে। বুঝতে পারছি না ভাই, আমরা কি এখান থেকে কখনোই বেরোতে পারবো না? আমি বললাম, চুপ কর তোরা, দুজন একই কথা বলে যাচ্ছিস। আমিও জানি না এখন আমাদের কি করা উচিত, কিন্তু চেষ্টা তো করে যাচ্ছি এখান থেকে বার হওয়ার। হঠাৎ একটা বিকট শব্দ হলো। পাহাড়ের সেই নিঃশ্বাসের গতির সাথে তাল মিলিয়ে মাটির নিচ থেকে এক বিশাল হাওয়া বের হয়ে এলো।
গন্ধটা পচা জৈব পদার্থের মতো তীব্র। ইস, কি বিচ্ছিরি গন্ধ! বলে বমি করে ফেলল। আমি বুঝতে পারলাম আমরা আর বেশি সময় বাইরে থাকতে পারবো না। পাহাড়টা যদি পুরোপুরি জেগে ওঠে তবে এই তুষার আর পাথরের ভাঁজে আমরা পিঁপড়ের মতো পিষে যাব। দৌড়া! চিৎকার করল। সামনে ওই গুহাটার দিকে দৌড়াও। খোলা জায়গায় থাকা মানেই আমাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু আমরা জানতাম না পাহাড়ের যে অংশটাকে আমরা গুহা ভাবছি সেটা হয়তো এই দানবের অন্য কোনো অঙ্গ। বাইরে তুষার ঝড়ে শো শো শব্দ হচ্ছে। তারপর অভিকের জিপিএস ডিভাইসের যান্ত্রিক বিপ বিপ আওয়াজ। হঠাৎ এক আর্তনাদ। আমি, বিক্রম আর সায়ন্তনী যখন সেই আদিম গুহার দিকে দৌড়াচ্ছি, হঠাৎ অভিক পিছন থেকে বলল, সবাই দাঁড়াও। কি হলো রে? দাঁড়াতে বলছিস কেন? তাড়াতাড়ি সামনের গুহার দিকে চল। এই দেখ, আমার জিপিএস স্ক্রিনটার কোনো সিগন্যাল বা কোনো ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে না। ওটা বন্ধ হয়ে গেছে। গত কয়েক ঘন্টা ধরে যে ধূপ ধূপ শব্দটা আমাদের পায়ের নিচে অনুভূত হচ্ছিল তা এখন পুরোপুরি স্তব্ধ। এক অদ্ভুত নিধর নীরবতা নেমে এসেছে অচলপুরীর বুকে। তাহলে কি আমরা বেঁচে গেলাম? বিক্রম রাগে তার আইস অ্যাক্সটা উঁচিয়ে ধরল, পায়ের নিচে থাকা দানব তার শরীরে গেঁথে দেওয়ার জন্য। সায়ন্তনী ফিসফিস করে বলল, না, শিকার করার আগে শিকারী যেমন স্থির হয়ে যায়, পাহাড় ঠিক তেমনটাই করছে। ঠিক সেই মুহূর্তে অভিকের পায়ের নিচে বরফের ওপর একটা সরু ফাটল দেখা দিল। কোনো আওয়াজ হলো না, কোনো ধস নামল না, শুধু একটা মিহি রেখা। অভিক কিছু বোঝার আগেই ফাটলটা হঠাৎ চওড়া হয়ে গেল। অভিকের পায়ের তলা থেকে মাটি সরে গেল। বিক্রম ঝাঁপিয়ে পড়ে অভিকের হাতটা ধরতে চাইল, কিন্তু হাত না ধরতে পেরে সে শুধু অভিকের জামাটা ধরল আর দেখল ফাটলটা কোনো সাধারণ পাথরের খাঁজ নয়। ফাটলটার দুই পাশ থেকে বেরিয়ে এলো লালচে রঙের থকথকে কিছু তন্তু, যা অভিকের পা দুটোকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরেছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল ফাটলটার কিনারা। বরফের নিচের সেই কালচে পাথরগুলো নড়ে উঠল। সায়ন্তনী শিউরে উঠে দেখল ফাটলটা দেখতে অবিকল একটা অতিকায় মানুষের ঠোঁটের মতো। পাথরগুলো দাঁতের মতো ঘষা খাচ্ছে। বিক্রম ভাই, এটা আমাকে গিলে ফেলছে, টেনে তোলো আমাকে। রনি ভাই, বাঁচাও! অভিকের গলার স্বর রুদ্ধ হয়ে আসছে। তার কোমর পর্যন্ত তখন সেই মুখের ভেতরে চলে গেছে। আমি বিক্রমের কুঠারটা নিচ থেকে তুলে নিয়ে আঘাত করার চেষ্টা করলাম, কিন্তু পাথরটা যেন রাবারের মতো নরম। কুঠারটা প্রতিবার বাউন্স করে ফিরে আসছে। ফাটলটা থেকে এবার একটা চাপা ঘরঘরানি শব্দ বেরোলো, যেন পাহাড়টা তৃপ্তির সাথে কিছু চিবাচ্ছে। আর তার সাথেই অভিকের আর্তনাদ বেড়ে গেল। অভিক, হাতটা ছাড়িস না। বিক্রম, তোর সর্বশক্তি দিয়ে অভিকের জ্যাকেটটা টেনে ধর আর উপরে টেনে তোল। কিন্তু হঠাৎ করেই ফাটলটা এক ঝটকায় বন্ধ হয়ে গেল। ঠিক যেমনটা মানুষ হাই তুলে মুখ বন্ধ করে, ঠিক সেভাবেই পাহাড়ের সেই অংশটা মসৃণ হয়ে গেল। বিক্রমের হাতে রয়ে গেল শুধু অভিকের ছেড়ে যাওয়া জ্যাকেটের এক টুকরো কাপড় আর তার সেই ভাঙা জিপিএস ডিভাইসটা। সেখানে কোনো গর্ত নেই, কোনো রক্ত নেই। তুষারের চাদরটা আবার আগের মতোই সমান। অভিক চিরতরের জন্য এই পাহাড়ে রয়ে গেল। তার স্বাদ হয়তো আমাদের সাথে এই পর্যন্তই ছিল। বিক্রম আর সায়ন্তনী পাগলের মতো বরফ খুঁড়তে শুরু করল, কিন্তু নিচে এখন শুধুই নিরেট জমাট বাঁধা পাথর। পাহাড়টা তার দ্বিতীয় শিকার হজম করে ফেলেছে। 5 জনের দল এখন মাত্র 3 জনে এসে ঠেকল। সায়ন্তনের কান্নার শব্দ শোনা যাচ্ছে। বরফের ওপর ভারী বুটের অস্থির দাপাদাপি। হঠাৎ এক শিরশিরে খসখস শব্দ, যেন অজস্র সাপ একসাথে মাটি দিয়ে ঘষে যাচ্ছে। অভিক! অভিক! বিক্রম পাগলের মতো বরফ খুঁড়ছিল, কিন্তু নিচ থেকে কোনো সাড়া শব্দ নেই। পাথরটা এখন নিরেট, যেন সেখানে কোনোদিন কোনো ফাটলই ছিল না। আমি বিক্রমকে টেনে তুললাম। আমি বললাম, এখানে থাকা নিরাপদ নয়। দেখ, চারদিকের কুয়াশাটা কেমন কালচে হয়ে আসছে। আমাদের ঢাল বেয়ে ওপরে উঠতে হবে। আমরা মরিয়া হয়ে খাড়া ঢালটার দিকে দৌড়াতে লাগলাম। ঢালটা বেয়ে ওঠার জন্য সেখানে কিছু খর্বকায় কুটিল আকৃতির পাহাড়ি গাছ ছিল। গাছগুলো দেখতে অনেকটা ঝাউ গাছের মতো, কিন্তু তাদের ডালপালাগুলো অস্বাভাবিক লম্বা আর নিচের দিকে ঝুলে আছে। সায়ন্তনী ভারসাম্য রক্ষা করতে গিয়ে একটা গাছের ডাল ধরল, কিন্তু হাত ছোঁয়ানোর সাথে সাথেই সে আর্তনাদ করে উঠল। রনি, এটা কি?
আমি দেখলাম সায়ন্তনী যে ডালটা ধরেছে সেটা কোনো কাঠের ডাল নয়। ডালটা সাপের মতো নড়ে উঠল এবং মুহূর্তের মধ্যে সায়ন্তনীর কবজি পেঁচিয়ে ধরল। সায়ন্তনী হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু ডালটা শক্ত হয়ে তাকে আঁকড়ে ধরছে। বিক্রম দৌড়ে এসে তার আইস অ্যাক্স দিয়ে ডালটা কাটতে চাইল, কিন্তু কোপ মারার আগেই সে দাঁড়িয়ে গেল। আমি বললাম, কি হলো যে? তাড়াতাড়ি তোর আইস অ্যাক্স দিয়ে ডালটা কেটে ফেল, দাঁড়িয়ে গেলি কেন? ওই গাছের পাতাগুলো থেকে ছোট ছোট ধারালো কাঁটা বের হয়ে আসছে, লক্ষ্য করে দেখ। কাঁটাগুলো দেখতে হুবহু ইঞ্জেকশনের সিরিঞ্জের মতো সূক্ষ্ম আর চকচকে। ছোবে না, কেউ গাছগুলো ছোবে না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সায়ন্তনীর জ্যাকেটের হাতা ফুটো করে সেই কাঁটাগুলো তার চামড়ায় ঢুকে গেছে। আমি দেখলাম গাছের সেই সরু ডালগুলোর ভেতর দিয়ে স্বচ্ছ লাল রঙের তরল দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে। গাছটা সায়ন্তনীর শরীর থেকে সরাসরি রক্ত শুষে নিচ্ছে। সায়ন্তনীর মুখটা ফ্যাকাশে হয়ে আসছে, সে যন্ত্রণায় কুঁকড়ে গেল। রনি, ওগুলো আমার রক্ত টেনে নিচ্ছে, আমি নড়তে পারছি না, আমাকে বাঁচাও। আমি আর বিক্রম মিলে কোনো মতে সায়ন্তনীকে জাপটে ধরে এক হ্যাচকা টানে সেই ডাল থেকে ছাড়িয়ে নিলাম। সায়ন্তনী ছিটকে তুষারের ওপর পড়ল। তার কবজিতে অজস্র ছোট ছোট ফুটো, যেখান থেকে নীলচে আভা বেরোচ্ছে। আমি দেখলাম যে ডালটা সায়ন্তনীকে ধরেছিল সেটা এখন তৃপ্তিতে ফুলে উঠেছে। গাছটা যেন নড়ে চড়ে বসল। চারদিকের অন্য গাছগুলো ধীরে ধীরে তাদের ডালপালা আবার আমাদের দিকে বাড়িয়ে দিচ্ছে, ঠিক যেমন শিকারী তার জাল বিস্তার করে। এগুলো গাছ নয় বিক্রম, সায়ন্তনী হাঁপাতে হাঁপাতে বলল। এগুলো এই অতিকায় পাহাড়ের শরীরের লোম। এরা পরজীবী, এরা জীবন্ত প্রাণীর রক্ত দিয়ে নিজেদের পুষ্টি যোগায়। নেপথ্যে এক ভারী আঠালো বাষ্পের শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে। সায়ন্তনীর হাঁপানি রোগীর মতো ক্লান্ত নিঃশ্বাস নিচ্ছে। দূরে পাহাড়ের খাজে বাতাসের ধাক্কায় তৈরি হওয়া অদ্ভুত এক আর্তনাদ। সায়ন্তনী যন্ত্রণায় কোঁকাতে কোঁকাতে বলে উঠল, উফ রনি, আর পারছি না। কবজিটা মনে হচ্ছে কেউ বিষ ঢেলে দিয়েছে ভেতরে, নীল হয়ে ফুলে গেছে দেখ। বিক্রম ব্যস্ত হয়ে বলল, একটু চেপে ধর সায়ন্তনী, রক্তক্ষরণটা থামানো দরকার। রনি, ফার্স্ট এড বক্সটা খুলতো। রনি উদ্বিগ্ন গলায়, এখন নয় বিক্রম, দেখ চারপাশটা দেখ। কুয়াশাটা সাধারণ নয়, কেমন যেন কালচে ধূসর, আর কি অদ্ভুত একটা গন্ধ না, ঠিক যেন অ্যাসিড। সায়ন্তনী আতঙ্কিত সুরে বলল, এটা কুয়াশা নয় রনি, এটা আমাদের ঘিরে ধরছে। দেখ, জেলের মতো আঠালো বাষ্পটা আমাদের দিকে এগিয়ে আসছে। রনি, রনি, আমি তোকে দেখতে পাচ্ছি না। বিক্রম চিৎকার করে উঠে বলল, কেউ হাত ছাড়বি না। রনি, সায়ন্তনী, একে অপরের হাত শক্ত করে ধর। কুয়াশাটা দেওয়ালের মতো দাঁড়িয়ে যাচ্ছে চোখের সামনে। হঠাৎ গভীর এক নিস্তব্ধতা, তারপর অনেক দূর থেকে ভেসে আসা একটা খসখসে কণ্ঠস্বর। রনি সাহেব, আমি এখানে ফাটলের নিচে। রনি চমকে উঠে, তিনজিং, ওই শোন, ওটা তিনজিংয়ের গলা না? ওই তো সেই পাহাড়ি টান। তিনজিং, তিনজিং, তুমি কোথায়? সায়ন্তনী রনির হাত টেনে ধরে বলে উঠল, পাগল হয়েছিস রনি, যেও না। তেনজিং মারা গেছে, আমরা নিজের চোখে দেখেছি। ওই পাহাড়ের ফাটল ওকে গিলে ফেলল। ওটা তেনজিং হতে পারে না। অভিকের গলা একেবারে পাশ থেকে করুণ স্বরে শোনা যাচ্ছে। রনি ভাই, সায়ন্তনী দিদি, আমি অভিক, আমি মরিনি। আমি এই কুয়াশার ভেতরে আটকে আছি, আমাকে টেনে তোলো, খুব ভয় লাগছে এখানে। বিক্রম কুঠার উঁচিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, অভিক, তুই বেঁচে আছিস? কোথায় তুই? কথা বল। সায়ন্তনী তীক্ষ্ণ স্বরে বলল, থামো বিক্রম, রনি এক পাও এগোবে না। ভালো করে তাকিয়ে দেখ, ওই যে দুটো ছায়া দেখা যাচ্ছে কুয়াশার ভেতর, ওগুলো নড়ছে না, ওগুলো বাতাসের সাথে কাঁপছে, ওগুলো মানুষ নয়। রনি কথাটা একটু জড়ানো মাখা গলায় বলে উঠল, কিন্তু গলাটা একদম অভিকের মতো।
আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে। সায়ন্তনী, চারপাশটা দুলছে কেন? কারণ এই কুয়াশাটা বিষাক্ত। এটা আমাদের মগজ নিয়ে খেলছে রনি। ওটা আমাদের হ্যালুসিনেশন করাচ্ছে। নাক মুখ চেপে ধর সবাই। ওটা চাইছে আমরা যেন ভুল পথে পা বাড়িয়ে ওই গর্তে পড়ে যাই। মায়াবী কণ্ঠস্বরে অভিক ও তেনজিং মিলে একসাথে বলে উঠল। আমাদের ফেলে যেও না, খুব কষ্ট হচ্ছে, বাঁচাও আমাদের রনি ভাই। অনেক হয়েছে, এই মায়ার জাল আমি ছিঁড়বই। বিক্রম, সরে দাঁড়াও। এই বলে সে স্যাপকেট থেকে ফ্লেয়ার গান বের করে বাতাসের দিকে তাক করে ফায়ার করল। ফ্লেয়ার গানটা শো শো শব্দ ছাপিয়ে এক বিকট বিস্ফোরণ, গুড়ুম! লাল আলোর তীব্র আভা ছড়িয়ে পড়ল। নেপথ্যে পাহাড়ের ভেতর থেকে এক অমানসিক আর্তনাদ বা ঘড়ঘড়ানি শব্দ ভেসে এলো। সায়ন্তনী ভয়ার্ত চিৎকারে বলে উঠল, ওরে বাবা, ওটা কি? রনি, ওগুলো কি? ওগুলো তো মানুষ নয়। কুয়াশার ভেতরে ওগুলো কিসের নল? অসংখ্য সরু সরু নল পাহাড়ের গা থেকে বেরিয়ে আসছে। দেখ বিক্রম, ওই নলগুলো থেকেই বাষ্প বেরোচ্ছে, আর ওই নলগুলোই কাঁপছে। ওই কম্পন দিয়েই ওরা তেনজিংয়ের অভিকের গলার ফ্রিকোয়েন্সি নকল করছিল। সায়ন্তনী ফিসফিস করে বলল, তার মানে পাহাড়টা আমাদের সাথে কথা বলছিল? ও আমাদের ডাকছিল? হ্যাঁ, অচলপুরী জীবিত, আর ও ক্ষুধার্ত। ও শিকার ধরার জন্য টোপ ফেলছে। বাইরে প্রচণ্ড তুষার ঝড়ের গর্জন হচ্ছে। বিষাক্ত কুয়াশার শাঁ শাঁ আওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু গুহার ভেতরে ঢুকতেই সেই শব্দগুলো হঠাৎ স্তিমিত হয়ে আসে। তার বদলে শোনা যায় এক অদ্ভুত চটচটে আওয়াজ, টপ টপ টপ। কোনো ঘন তরল মেঝেতে পড়ার শব্দ, আর খুব মৃদু কিন্তু ছন্দময় একটা ধুকপুকানি, ধূপ ধূপ। রনি হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আর পারছি না। এই বরফে জমে মরার চেয়ে এই ফাটলটাই সহজ। আয় বিক্রম, সায়ন্তনী, ভেতরে আয়। বিক্রম জোরে শ্বাস নিতে নিতে, উফ, এই কুয়াশাটা ফুসফুস জ্বালিয়ে দিচ্ছে। গুহার মুখটা দেখেছিস রনি? ঠিক যেন কোনো রাক্ষসের হাঁ করা চোয়াল। সায়ন্তনী একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, অন্তত বাইরের ওই হাড় কাঁপানো ঠান্ডাটা এখানে নেই। কি ভ্যাপসা গরম রে বাবা, মনে হচ্ছে কোনো চুল্লির মধ্যে ঢুকে পড়েছি। দাঁড়া, টর্চটা জ্বালা। সায়ন্তনী টর্চের সুইচটা টিপল। সাথে সাথেই সায়ন্তনীর গলার কাছে চাপা আর্তনাদ। সায়ন্তনী আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, রনি, রনি, আমার হাত ধর। ওই দেখ, টর্চের আলোয় ওই দেয়ালগুলো দেখ। ওটা কি? পাথর তো এমন হওয়ার কথা নয়। 1 মিনিট, দেওয়ালগুলো কালচে লাল কেন? আর এই তরলটা? বিক্রম তরলটা হাত দিয়ে স্পর্শ করার সাথে সাথেই, ইস, কি চটচটে, যেন আঠা লেগে আছে হাতে। রনি বিস্ময়ে ভাবে বলল, বিক্রম, দেওয়ালটা টিপলে ঠেবে যাচ্ছে, ঠিক যেন স্পঞ্জ। দেখ, দেওয়াল জুড়ে নীল আর বেগুনি রঙের জালের মতো। এগুলো কি? এগুলো তো পাথরের খাজ নয়, এগুলো শিরার মতো স্পন্দিত হচ্ছে। শিরার ভেতর দিয়ে সপাট সপাট করে তরল চলাচলের অদ্ভুত জৈবিক শব্দ শোনা যাচ্ছে। রনি ফিসফিস করে বলল, আমরা কোনো গুহায় নেই বিক্রম। সায়ন্তনী, ভালো করে দেখ, আমরা অচলপুরীর কোনো একটা ইন্টারনাল অর্গ্যান বা শরীরের ভেতর ঢুকে পড়েছি। বিক্রম চিৎকার করে বলল, সর্বনাশ! রনি, নিচে টর্চ মার। এই কালচে জলের ওপর এগুলো কি ভাসছে? এগুলো তো মানুষের মাথার খুলি। আর ওই দেখ, ওটা একটা পুরনো ট্রেকিং বুট। সায়ন্তনী একটু কান্না ভেজা গলায় বলে উঠল, তার মানে তেনজিং ঠিকই বলেছিল, এই পাহাড়টা জ্যান্ত। এই পাহাড়টা মানুষ খায়। এই হাড়গুলো সব হজম হয়ে যাওয়া মানুষের অবশেষ।
হঠাৎ পুরো গুহাটা ভূমিকম্পের মতো কেঁপে উঠল। ছাদ থেকে আঠালো তরল পড়ার শব্দ বেড়ে গেল, টপ টপ টপ। সামলা, দেওয়ালগুলো কাঁপছে কেন? বিক্রম উত্তেজিত হয়ে, রনি, গুহার একদম শেষ প্রান্তে ওই বিশাল মাংসের পিণ্ডটা দেখ, ল্যাম্পপোস্টের মতো বড়। ওটাও ভাবে ফুলছে আর কমছে কেন। হৃৎপিণ্ডের স্পন্দনের শব্দ এখন কানের কাছে তীব্রভাবে বাজছে, ধূপ ধূপ ধূপ। রনি চিৎকার করে, ওটাই কেন্দ্রবিন্দু, ওটাই অচলপুরীর হৃৎপিণ্ড। ওখান থেকেই এই পাহাড়টা প্রাণ পায়। আমরা যমরাজের একদম বুকের ভেতর দাঁড়িয়ে আছি। সায়ন্তনী আর্তনাদ করে বলল, রনি, জল বাড়ছে, আমার পায়ের নিচে ওই লাল তরলটা বাড়ছে। আর ওই দেখ, গুহার মুখটা যেখান দিয়ে ঢুকেছিলাম সেটা ছোট হয়ে আসছে। সর্বনাশ, ওটা গুহার মুখ নয়, ওটা এই দানবটার গলা। আমাদের গিলতে শুরু করেছে। রনি, কিছু একটা কর। বিক্রম, তোর কুঠারটা বের কর, মরতে যদি হয় লড়ে মরব। এই নে শয়তান, তোর হৃৎপিণ্ডেই আঘাত করলাম। হেইয়া! এই বলে সে মাংসল দেওয়ালে কুঠারের সজোরে কোপ মারল। সাথে সাথে পুরো পাহাড়ের এক অতিপ্রাকৃত গগনবিদারী আর্তনাদ। গুহার দেওয়ালগুলো পাগলের মতো নড়তে শুরু করল। সায়ন্তনী চিৎকার করে বলল, গুহাটা ভেঙে পড়ছে। রনি, পালাও, ও ক্ষেপে গেছে, অচলপুরী ক্ষেপে গেছে। তীব্র আর্তনাদ, দেওয়ালের ঘর্ষণ আর ধুকপুকানি মিলেমিশে এক বিভীষিকা তৈরি করেছে। রনি, বিক্রম আর সায়ন্তনী কি পারবে অচলপুরীর এই গুহা থেকে বার হতে? জানতে হলে সাথে থাকুন আমাদের পরবর্তী পর্বতে। আর আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও।